ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস মাই ডিয়ার স্টুডেন্টস। আমি আজকে এসে গেছি ক্লাস 10-এ, সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স। হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্স ক্লাস 10-এর মধ্যে আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার নাম্বার 4, যেখানে আছে তাপীয় ঘটনাসমূহ। এখন এই চ্যাপ্টারটাকে দুটো ভাগে ভাগ করা হয়। তাপীয় ঘটনা বলতে 4.1-এ আছে তাপের প্রসারণ, তাপীয় প্রসারণ 4.2-এ আছে তাপের পরিবহন। এখন হচ্ছে তাপের প্রসারণ জিনিসটা কি আর তাপের পরিবহন জিনিসটা কি। তাপের প্রসারণ হচ্ছে যে কোনো একটা পদার্থে, সেটা কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে, সেটা যখন তাপ পাবে তখন আয়তনে প্রসারিত হবে। এই ঘটনাটাকেই বলা হয় তাপীয় প্রসারণ। আর তাপের পরিবহন মানে তাপ যে সঞ্চালিত হয় বিভিন্ন পদ্ধতিতে, তার একটা পদ্ধতি হচ্ছে পরিবহন। কারণ আমরা জানি তাপ সঞ্চালনের 3টে পদ্ধতি আছে, পরিবহন, পরিচলন, বিকিরণ। তার মধ্যে পরিবহনটা হচ্ছে কঠিন পদার্থের বৈশিষ্ট্য, এবং তাপীয় যেটা তাপের পরিবহন সেটা হচ্ছে কঠিন পদার্থ নিয়ে আলোচনা করা হবে। যাই হোক, আজকে আমি প্রথমে এখন তাপীয় প্রসারণ জিনিসটা নিয়ে আলোচনা করব। তাপীয় প্রসারণ হচ্ছে 3টে পদার্থের মধ্যেই হতে পারে। আমরা জানি কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ, 3টে পদার্থই তাপ পেলে আয়তনে প্রসারিত হয়। এই ঘটনাটাকেই বলা হয় তাপীয় প্রসারণ। এখন তারপরে কি বুঝতে হবে যে এখানে 3টে পদার্থ মানে কঠিন, তরল, গ্যাসীয়। এখন প্রথমে কঠিন পদার্থ নিয়ে আলোচনা করব। তাহলে কঠিন পদার্থটা কি না, যে পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মানে 3 ডাইমেনশনাল, তার মানে 3টে দিকে আছে, তাকে আমরা কঠিন পদার্থ বলি। তার মানে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ হতে পারে দৈর্ঘ্য বরাবর হতে পারে, ক্ষেত্র বরাবর হতে পারে, আয়তন বরাবর হতে পারে। যখন কঠিন পদার্থ দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয় তখন তাকে আমরা বলছি কঠিনের দৈর্ঘ্য প্রসারণ। যখন কোনো কঠিন পদার্থ তার ক্ষেত্রফল বরাবর প্রসারিত হয় তখন তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ। আর যখন টোটাল কঠিন পদার্থটা আয়তনে বৃদ্ধি পায় তখন আমরা তাকে বলি আয়তন প্রসারণ। ঠিক আছে, ক্লিয়ার? এখন এর একটা সুবিধা কি না, কঠিনের প্রসারণ একটা সুবিধা হচ্ছে কি, যে যেমন ধরো যে কঠিনের প্রসারণটা আমরা বুঝলাম যে কঠিন পদার্থ যদি দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয় তাকে বলে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ। এখন কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একটা কথা ব্যবহার করা হয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারিত হয় তাকেই বলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে কোনো কঠিন পদার্থের যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই বলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আবার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও তাই, প্রতি একক ক্ষেত্রফলে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের যে পরিমাণ ক্ষেত্রফল প্রসারিত হয় তাকেই বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আবার আয়তন প্রসারণ গুণাঙ্ক জিনিসটা কি না, কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকেই বলে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তার মানে তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি কাকে বলে জানা থাকে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে লিখতে পারবে, আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে লিখতে পারবে। সব থেকে বড় সুবিধা এটা। অর্থাৎ প্রতিটার মধ্যে কোনো ভাষাগত বিরাট কিছু পার্থক্য নেই। ঠিক আছে। এখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা ইংরেজি আলফা অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়, আর আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা অক্ষর দ্বারা চিহ্নিত করতে পারি। ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটা কি? রাশিমালা বলতে আমরা কি বুঝবো? অর্থাৎ ধরো একটা L1 যার প্রাথমিক দৈর্ঘ্য L1, যার T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির ফলে দৈর্ঘ্য হয়ে গেল L2। ঠিক আছে। তার মানে তার দৈর্ঘ্য প্রসারণ কত হলো না, L2 মাইনাস L1। এই L2 মাইনাস L1 যে দৈর্ঘ্য প্রসারিত হলো এটা কত পরিমাণ দৈর্ঘ্যে না, L1 দৈর্ঘ্যে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয় তার মানে আলফা লিখতে পারি L2 মাইনাস L1 ডিভাইডেড বাই
L1 ইন্টু টি, তার মানে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির ফলে এই ঘটনাটা ঘটছে। এইখানে একটা জিনিস দেখো, তার মানে রাশিমালার মধ্যে কি আছে, দৈর্ঘ্য প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এর থেকে এককটা খুব ক্লিয়ার হবে। একক হচ্ছে এখানে দুটো দৈর্ঘ্যের অনুপাত আছে, উপরেও দৈর্ঘ্য প্রসারণ, নিচে প্রাথমিক দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্যের অনুপাতে দৈর্ঘ্যে কেটে যাবে। তার মানে অ্যাকচুয়ালি কি থাকবে, 1/t থাকবে। 1/t মানে কি, যে পার ডিগ্রি উষ্ণতা। তাহলে আমরা বলতে পারি যে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি, পার ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে এপিএস পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হবে, পার ডিগ্রি ফারেনহাইট। কিন্তু এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হবে পার কেলভিন। ক্লিয়ার? তার মানে এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, কিন্তু উষ্ণতার এককের উপর নির্ভর করে। উষ্ণতার এককের উপর নির্ভর করে কেন, এটা তোমাকে ব্যাখ্যা করতে দিলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, উষ্ণতার এককের উপর নির্ভর করে কেন। তখন এইভাবে লিখবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য ইনটু উষ্ণতা বৃদ্ধি। তাহলে উপরে এবং নিচে কোনো ভগ্নাংশের দুটোই যদি দৈর্ঘ্য প্রসারণ থাকে, তাহলে দৈর্ঘ্য প্রসারণের এককে দৈর্ঘ্য প্রসারণের এককে কেটে যাবে, শুধুমাত্র নিচে উষ্ণতার এককটা থাকবে। যার জন্য দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, উষ্ণতার এককের উপর নির্ভর করে। ক্লিয়ার? এখন একইভাবে তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর ব্যাপারটা যা হলো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তাই হবে। তার মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সেই সংজ্ঞাটা একই, যে কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ ক্ষেত্রফল প্রসারিত হয় তাকেই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। তার মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে সে একই ব্যাপার। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইজ ইকুয়াল টু কি হবে, ক্ষেত্র প্রসারণ ডিভাইডেড বাই প্রাথমিক ক্ষেত্রফল ইনটু উষ্ণতা বৃদ্ধি। তার মানে প্রতিটা জিনিস, আয়তন প্রসারণ গুণাঙ্ক সে একই ব্যাপার, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যেটাকে বিটা বললাম, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হবে। বিটা এবং গামা, আলফা বিটা গামা তিনটে একই ধরনের ডেফিনেশন, ঠিক আছে। তার মানে আলফা বিটা এবং গামা এই তিনটেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না, আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তনের এককের উপর নির্ভর করে না কোনোটাই, কিন্তু প্রতিটা কি করে, উষ্ণতার এককের উপর নির্ভর করে। তার মানে তুমি যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক জানো, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কে সে একই একক, আয়তন প্রসারণ গুণাঙ্কের এককটা কিন্তু একই। এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। এটা মনে রাখার পক্ষে একটা সহজ জিনিস, সহজ ধারণা যে এই তিনটের মধ্যে সেরকম কিছু পার্থক্য নেই। তাহলে এখান থেকে তোমাকে পরীক্ষায় কি প্রশ্ন আসবে, হয়তো ধরো যেটা বললাম, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না, আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তনের এককের উপর নির্ভর করে না, প্রতি ক্ষেত্রে উষ্ণতার এককের উপর নির্ভর করে। তার মানে একক এবং মাত্রা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক যা হবে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক তাই হবে, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক তাই হবে। প্রতিটারই একক কি না, সিজিএস পদ্ধতিতে পার ডিগ্রি সেন্টিগ্রেড, এসআই পদ্ধতিতে পার কেলভিন, আর এপিএস পদ্ধতিতে পার ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? তাহলে এটা আবার দু একটা কোশ্চেন আছে, মনে করো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.0009 বলে দিল পার ডিগ্রি সেন্টিগ্রেড, বলতে কি বোঝো? খুবই সোজা, ওই ডেফিনেশনটাই বলতে হবে। অর্থাৎ বলতে হবে যে একটি 1 মিটার অথবা 1 সেন্টিমিটার লোহদণ্ডকে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে ঠিক অত পরিমাণ দৈর্ঘ্য প্রসারিত হয়।
ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে একই হবে, আয়তন প্রসারণ গুণাঙ্কের একই হবে। তবে হ্যাঁ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা সিজিএস পদ্ধতিতে যা হবে এসআই পদ্ধতিতে তাই হবে। কারণ আমরা জানি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি মানেই হচ্ছে 1 কেলভিন বৃদ্ধি, কিন্তু 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি মানে 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি নয়, এইটা মাথায় রাখতে হবে। অর্থাৎ তোমাকে যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সিজিএস এককে যদি এপিএস এককে থাকে, অর্থাৎ আলফা এফ এর মানটা জানা আছে। আলফা এফ মানে কি? মানে হচ্ছে এপিএস পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান। তোমাকে বললো আচ্ছা সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? সেন্টিগ্রেড স্কেলে, ফারেনহাইট স্কেলে দেওয়া আছে, সেন্টিগ্রেড স্কেলে কত হবে? তার মানে তোমাকে 5/9 দিয়ে গুণ করতে হবে, 5/9 ইন্টু আলফা সি। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমাকে এপিএস পদ্ধতিতে বা ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান যদি জানা থাকে, তাহলে সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বার করতে গেলে 5/9 দিয়ে গুণ করতে হবে। এখন যদি উল্টোটা হয়, মনে করো আলফা সি এর মান জানা আছে, তাহলে আলফা এফ এর মান কিভাবে বার করবে? 9/5 দিয়ে গুণ করতে হবে। এইটা খুব খেয়াল রাখতে হবে। কিন্তু তোমাকে হয়তো বললো যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা বলে দিল, তারপর বললো পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন এককে কত হবে, বা এসআই পদ্ধতিতে কত হবে, সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে, এসআই পদ্ধতিতে কত হবে। তখন কোনো প্রবলেম নেই, কারণ দুটো সমান। 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি মানে 1 কেলভিন বৃদ্ধি, দুটোই একই। ওই ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে একটু পার্থক্য হবে। এইটা হচ্ছে ব্যাপার, মনে রাখতে হবে। এখন কঠিনের যে দৈর্ঘ্য প্রসারণ বা কঠিনের প্রসারণ সম্পর্কে আমি বললাম। এরপরে ধরো তরলের প্রসারণে চলে যাচ্ছি। তরলের প্রসারণ কি না, তরল পদার্থটা আমরা জানি তরলের শুধু আয়তন আছে, তরলের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বলে কিছু নেই। তাহলে তরলের যেহেতু আয়তন আছে, তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ হয়। অর্থাৎ কোনো তরল তাপ পেলে যে পরিমাণ আয়তনে প্রসারিত বা কিছু পরিমাণ আয়তনে প্রসারিত হবে তাকেই তরলের আয়তন প্রসারণ বলা হয়। এখন হচ্ছে তরলের আয়তন প্রসারণটা কি নিজস্ব স্বাধীন জিনিস? অর্থাৎ কোনো একটা তরলেই কি শুধুমাত্র প্রসারিত হতে পারে? না, তরলটা প্রসারিত হবে বা তরলকে আমরা তাপ দিই কোনো একটা পাত্রের উপরে রেখে। তার মানে তরলের প্রসারণ হওয়ার সাথে সাথে পাত্রের প্রসারণ হয়। এই জন্যে তরলের আয়তন প্রসারণ 2 প্রকার। তরলের আয়তন প্রসারণ 2 প্রকার কেন? কারণ বলতে হবে কি, যে তরলকে আমরা কোনো একটা পাত্রের মধ্যে রেখে তাপ দিই, ফলে তাপ দেওয়ার ফলে তরলের প্রসারণের সাথে সাথে পাত্রের প্রসারণ হয়। এই যে 2 রকমের পাত্রের প্রসারণ আর তরলের প্রসারণ, যার জন্য তরলের প্রসারণকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে আপাত প্রসারণ, আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে আপাত প্রসারণ মানে হচ্ছে পাত্রের প্রসারণটা যদি হয় সেটা হচ্ছে আপাত প্রসারণ বলা হয়, ঠিক আছে। অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ মানে কি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ সমান হচ্ছে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। আরেকটা সব থেকে সুবিধা হচ্ছে, তুমি তরলের যদি বলে আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তখন তোমার ওই ভাষাটাই ব্যবহার করতে হবে। অর্থাৎ কোনো তরলের প্রতি একক আয়তনে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ আপাত প্রসারণ হয় তাকেই বলা হয় তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি না, কোনো তরলের প্রতি একক আয়তনে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয় তাকেই বলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আর সবথেকে একটা বড় ব্যাপার কি না, এরও একক এবং মাত্রা একই। কঠিনের ক্ষেত্রে আমরা যেটা বললাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটা কঠিনের ক্ষেত্রে বললাম, তরলের ক্ষেত্রেও তাই
একক এবং মাত্রা একই। তোমাকে হয়তো বললো যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সিজিএস একক কি, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সিজিএস একক কি, না পার ডিগ্রি সেন্টিগ্রেড। এসআই একক কি, পার কেলভিন। ঠিক আছে, তার মানে এই যে পাঁচটা জিনিস আমি বললাম, যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, এই পাঁচটা রাশি, প্রত্যেকটা রাশির সিজিএস একক এবং এফপিএস একক এবং এসআই একক, তিনটে একক একই। কি বললাম, সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড, এফপিএস পদ্ধতিতে একক হচ্ছে পার ডিগ্রি ফারেনহাইট, আর এসআই পদ্ধতিতে একক পার কেলভিন। ঠিক আছে, আর কঠিনের ক্ষেত্রে আরেকটা মনে রাখতে হবে যে কঠিনের প্রসারণটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তার মানে কঠিন তো সমস্ত কঠিন পদার্থ যে তাপ পেলে একই পরিমাণ আয়তনে প্রসারিত হবে তা নয়। তার মানে কঠিনের উপাদানের উপর নির্ভর করছে, কঠিনের প্রাথমিক উষ্ণতার উপর নির্ভর করছে, উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করছে, এই রাশিগুলোর উপরে প্রসারণটা সবসময় নির্ভর করে। তাহলে তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এবারে গুণাঙ্ক যদি আমি বলি, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা গুণাঙ্ক ব্যবহার যদি করি, সমান পাত্রের তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এখন এটাকে এই একটা সম্পর্ক আছে, প্রকৃত মানে হচ্ছে রিয়েল, প্রকৃত মানে কি রিয়েল, যার জন্য গামা আর বলা হচ্ছে। আপাত কথাটা মানে কি অ্যাপারেন্ট, যার জন্য গামা এ বলা হচ্ছে। আর পাত্রের প্রসারণ, পাত্রকে আমরা গ্লাস, সাধারণত গ্লাস জি ব্যবহার করা হয়। তার মানে এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। গামা আর ইজ ইকাল টু গামা এ প্লাস গামা জি, এটা তরলের ক্ষেত্রে হলো। আবার কঠিনের ক্ষেত্রে যে সম্পর্কটা আছে আলফা বিটা গামার মধ্যে, সেই সম্পর্কটা মনে রাখবে। আলফা বিটা গামার মধ্যে কি সম্পর্ক, না আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, এই সম্পর্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই 2 সমান আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই 3। দৈর্ঘ্য মানে হচ্ছে যার মাত্রা একটা আছে, ক্ষেত্রফলের মাত্রা 2, আয়তনের মাত্রা 3। আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য প্রস্থ। তার মানে এটা সহজভাবে মনে রাখার বিষয় হচ্ছে, তোমার যেহেতু ক্ষেত্র প্রসারণের মাত্রা দুটো, দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর দুটো হতে পারে, যার জন্য বিটা বাই 2 হলো। আবার আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে গামা বাই 3, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই আছে। এখন অনেক সময় এটা পরীক্ষাতে একটা ইয়ে দিয়ে দেয়, এমসিকিউতে তোমাকে এই রিলেশনটা তোমার মনে আছে, কিন্তু এটা থেকে আরেকটা রিলেশন তৈরি করা যাবে। সেটা কি, না 6 দিয়ে গুণ করো, তাহলে 6 আলফা হবে। এটাকে 6 দিয়ে গুণ করলে কত হবে, 3 বিটা। এটাকে 6 দিয়ে গুণ করলে কি হবে, 2 গামা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। দু একবার দেখেছি কোশ্চেনে এসছে যে আলফা বিটা গামার মধ্যে সম্পর্কটি কি, সেখানে বিভিন্ন রকম সম্পর্ক আছে। মনে করো এখানে আছে 2 আলফা সমান 3 বিটা সমান 5 গামা, তারপরে এখানে আছে 3 আলফা সমান বিটা সমান 2 গামা, এইসব সম্পর্ক আছে। তার মধ্যে একটা সম্পর্ক আছে 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা, তার নিঃসন্দেহে এইটা হবে। কিন্তু অনেকেই এটা বুঝতে পারে না, অনেকে ভাবে যে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, এই রিলেশনটাই তো আমরা জানি, এর বাইরে তো জানি না। কিন্তু এই রিলেশন এবং এই রিলেশনের মধ্যে যে পার্থক্য নেই, এইটা তোমাকে বুঝতে হবে যে এই দুটো একই ব্যাপার। আর একটা ধরো পরীক্ষায় প্রশ্ন দেয় কি, যে তোমাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান কত হবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান বার করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। কত সহজ ব্যাপারটা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে, তোমাকে বললো যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একটা মান দিয়ে গেছে, বলছে লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত, তখন তুমি কি লিখবে, যে আমরা জানি বিটা সমান 2 আলফা
তাহলে বিটা সমান যদি 2 আলফা হয় তার মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে 2 দিয়ে গুণ করলেই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক পাওয়া যাবে, কোনো প্রবলেম নেই। এখন আরেকটারে তোমাকে হয়তো বলা আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বলা আছে, আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, তখন আমরা জানি গামা সমান 3 আলফা, এটাও জানি গামা সমান 3 আলফা। তার মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক বার করতে গেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক বেরিয়ে যাবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে 2 দিয়ে গুণ করলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক পেয়ে যাবে। এখন অনেক সময় তোমাকে হয়তো দেওয়া আছে যে এটা তো সহজে বেরিয়ে গেল, কিন্তু তোমাকে আরেকটা রিলেশন আছে, তাহলে বিটা গামার মধ্যে কি সম্পর্ক, এটা তো আলফা বিটা আলফা গামা, এই রিলেশনটা হচ্ছে আলফা বিটা, এই রিলেশনটা হচ্ছে আলফা গামা, তাহলে তোমাকে বিটা গামার মধ্যে কি রিলেশন আছে সেইটা দিয়ে হয়তো দিল ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান দিয়ে দিল, আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, কিংবা আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিল ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান কত, তখন আমরা জানি বিটা বাই 2 সমান গামা বাই 3, এইটা আমরা জানি। তার মানে বিটা সমান কি লিখতে পারি 2/3 গামা, ক্লিয়ার, বিটা সমান 2/3 গামা। তার মানে তোমাকে যদি গামার মানটা জানা থাকে, ঠিক আছে, ক্লিয়ার, গামার মানটা তোমার জানা আছে, বিটার মান বার করতে হবে, তার মানে 2/3 ইন্টু গামা, অর্থাৎ গামার মানটাকে তুমি 2/3 দিয়ে গুণ করো, তাহলে এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কিছু চলে আসবে। তাহলে এখানে যদি গামা সমান কি হবে, বিটা সমান যদি 2/3 গামা হয়, গামা সমান হবে 3/2 বিটা, ঠিক উল্টোটা হবে, ঠিক আছে, 3টা এদিকে চলে আসবে, 2টা নিচে নেমে যাবে, তার মানে গামা সমান 3/2 বিটা। এই হচ্ছে ব্যাপার, খুব সহজ ব্যাপারটা। এখানে তাপীয় প্রসারণে টোটাল যে ব্যাপারটা, এটা খুবই সহজ জিনিস, যে আমরা এতক্ষণ দেখলাম যে কঠিন এবং তরলের, আর এটা খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খাতায় লিখে নাও আমি যেটা বলছি, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, উষ্ণতার এককের উপর নির্ভর করে কেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর হচ্ছে যে তরলের 2 প্রকার প্রসারণ থাকে কেন, তরলের 2 প্রকার প্রসারণ থাকে কেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা হচ্ছে কি যে তরলের 2 প্রকার প্রসারণের মধ্যে কোনটা তরলের নিজস্ব বৈশিষ্ট্য এবং কেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তরলের 2 প্রকার প্রসারণের মধ্যে কোনটা নিজস্ব বৈশিষ্ট্য এবং কেন, অবশ্যই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নিজস্ব বৈশিষ্ট্য, নিশ্চয়ই আপাত প্রসারণ গুণাঙ্ক নিজস্ব বৈশিষ্ট্য হবে না, কারণ আপাত প্রসারণটা পাত্রের প্রসারণের উপর নির্ভরশীল। এখন বিভিন্ন পাত্রের প্রসারণ বিভিন্ন হয়, একটা তরলকে যদি আমি অ্যালুমিনিয়ামের পাত্রে রেখে গরম করি, তাই যা হবে তরলের আপাত প্রসারণ, একটা যদি পিতলের পাত্রে রেখে গরম করি, একটা লোহার পাত্রে রেখে গরম করি, তার মানে বিভিন্ন পাত্রের যেহেতু পাত্রের উপাদানের প্রসারণটা যেহেতু ভিন্ন, যার জন্য তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ভিন্ন, কিন্তু তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তো আর ভিন্ন হবে না। জলটা আমরা যে পাত্রেই রাখি না কেন, জলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক একই হবে, কিন্তু জলটাকে যদি আমি অ্যালুমিনিয়ামের পাত্রে, তামার পাত্রে, লোহার পাত্রে রাখি দিয়ে গরম করি, তখন কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্কটা আলাদা হয়ে যাবে, এইটা মাথায় রাখতে হবে। আর এখানে কি আছে, এখানে আছে গ্যাসের প্রসারণ, একটা গ্যাস কথাটা বলা হয়নি, গ্যাসেরও প্রসারণ। গ্যাসের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, গ্যাসেরও আয়তন প্রসারণ আছে, কিন্তু গ্যাসের আয়তন প্রসারণটা যখন আমরা বলবো তখন চাপটাকে স্থির বলে দেবো। তোমাকে বললো যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তখন তোমাকে অবশ্যই বলতে হবে যে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের স্থির চাপে নির্দিষ্ট আয়তনে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকেই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এই হচ্ছে ব্যাপার। তো আমি যাক এই প্রসারণ সম্পর্কে আমি বললাম আজকে, পরে আবার সুযোগ পেলে বিভিন্ন ক্লাসে বিভিন্ন দিন আসবো, তোমরা ভিডিওটা ঠিকমতো ফলো করবে, আর আমি ছোট ভিডিওর মাধ্যমে আসবো, ঠিক আছে।
তাহলে আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়াশোনাটা মন দিয়ে চালিয়ে যাও।